আমন্ত্রণ ২১-এর রাতে আমাদের আজকের বিষয় সকালে বলে বিকেলে ভোলে। আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন গণমাধ্যম ব্যক্তিত্ব ডাক্তার আব্দুল নূর তুষার, আপনাকে স্বাগত জানাচ্ছি। সঙ্গে আছেন বাংলাদেশ জামায়াত ইসলামের সাবেক এমপি ও সহকারী সেক্রেটারি জেনারেল ডক্টর AHM হামিদুর রহমান আজাদ, আপনাকেও স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের বিষয় সকালে বলে বিকেলে ভোলে। এইটাই বোধহয় আমাদের জাতিগত সমস্যা, বা বাঙালি হিসেবে আমরা এক সময় একটা বলি, পরে আরেকটা সময় একটা বলি, আমরা ভুলে যাই যে কখন কে কোনটা বলি। আমরা এই প্রসঙ্গে আসছি। আমরা গতকাল দেখেছি যে বাংলাদেশ ব্যাংকের থেকে একটি ড্রেস কোডের নির্দেশনা দেওয়া হয়েছিল। সেই নির্দেশনা আবার আজকে 24 ঘন্টারও কম সময়ের মধ্যে সেটি প্রত্যাহার করা হয়েছে, স্থগিত করা হয়েছে সেই ড্রেস কোডটি। আমি শুরুতেই হামিদুর রহমান আজাদের কাছে আসতে চাই বিষয়টি নিয়ে। ড্রেস কোড নিয়ে, পোশাক নিয়ে ইতিমধ্যে আগে অনেক কথা হয়েছে যে আসলে কে কি পরবে, কে কি পরবে না, সেই বিষয়গুলো নিয়ে। এবং বাংলাদেশ জামায়াত ইসলামী সম্পর্কে একটি বিষয় সবসময় একটি আতঙ্কের মধ্যে আমরা দেখি যে জামায়াত ইসলামী ক্ষমতায় আসলে কি আসলে ড্রেস কোড নির্ধারণ করে দিবে? যে বিষয়টি আপনি নিয়ে আসছেন ড্রেস কোড সংক্রান্ত, ড্রেস কোডটা হলো যে বিভিন্ন ইনস্টিটিউশন, প্রফেশন নানাভাবে ওয়ার্ল্ডের বিভিন্ন দেশে অলমোস্ট সব কান্ট্রিতে এগুলো থাকে। ইনস্টিটিউশনালের শিক্ষা প্রতিষ্ঠান ভেদে এটা ড্রেস কোড ভিন্ন হয়। এরপরে বিভিন্ন প্রতিষ্ঠান, আমাদের বাহিনী, সংস্থা, বিভিন্ন ক্ষেত্রে এটা হয়। এটা সংস্থার একটা আইডেন্টিফিকেশন, রিফ্লেকশন, তাদের নিজস্ব স্বকীয়তা, ড্রেস কোডের মাধ্যমে তার নিজস্ব ফিলোসফি বা তার অবজেক্টিভ, নানা কার্যক্রমকে সে রিফ্লেক্ট করে। এই ক্ষেত্রে প্রতিষ্ঠানেই তার নীতিমালা বা এখানে সংক্রান্ত পলিসি ঠিক করে কী ধরনের ড্রেস কোড দিয়ে কী মিন করা হচ্ছে। তো এদিক থেকে আমরা যখন দেখি আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর, যেমন আপনার যেগুলো ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান, সেগুলোতে এক এক রকম হয়। ধর্মীয় উপাসনায় কেন্দ্রিক যারা আবার বিভিন্ন পোশাক, ধর্মভেদেও এটা হয়। আবার লাইফস্টাইলের মধ্যে এক একজন ভিন্নতা থাকে। যেন আমরা তিনজন এখানে আছি, আমাদের তিনজনের ড্রেস কিন্তু ভিন্নতা আছে। এটা রুচি অভিরুচির সাথেও ইন জেনারেল লাইফস্টাইলে চলে, কিন্তু প্রতিষ্ঠান বা কোনো ইনস্টিটিউটের ক্ষেত্রে এটা একটা থিম তারা বহন করে। তো এই জন্য বাংলাদেশ ব্যাংকের বিষয়টি যেভাবে আসছে, এটা ডিসিশন চেঞ্জ হতে পারে রুচি অভিরুচি বা তাদের থিঙ্কিংয়ের মধ্যে সেটা রিফ্লেকশন হলে না হলে এটা হতে পারে, অত পছন্দ অপছন্দ হতে পারে, নানা ধরনের বিষয় থাকতে পারে। ইন্টারনালি কে আছে এটা অবগত আসে নাই সামনে। তো এই জন্য আপনি যে প্রশ্নটা করেছেন, জামাত ইসলামী কি করবে, সবসময় বলা যে জামাত ইসলামী ক্ষমতায় আসলে এইটা পড়া যাবে না, ওইটা পড়া যাবে না, ঘরের মধ্যে থাকতে হবে, নারীদেরকে পর্দা মেনে চলতে হবে, অনেক কথা যদি বলা হয়। আমি যদি বলি এটা অ্যাবসলিউটলি একটা রং কনসেপশন এবং প্রোপাগান্ডা ছাড়া আর কিছু না। কারণ জামাত ইসলামী তো এই সোসাইটির বাইরে না, জামাত ইসলামী আমাদের এই জনগোষ্ঠীরও বাইরে না। জামাত ইসলামী যে কার্যক্রম পরিচালনা করে সেটা দিয়ে দেশের মানুষকে কেন্দ্র করে, জনগণকে নিয়ে, দেশকে নিয়ে জামাত কাজ করছে। তো সুতরাং জামাত ইসলামী ক্ষমতায় আসলে রেডিক্যাল চেঞ্জ হয়ে যাবে সব ক্ষেত্রে, এটা ঠিক না। আমরা যে চেঞ্জটা সমাজে আনতে চাই সেটা হলো মানুষের একটি চিন্তা, চেতনা, মন মানসিকতা তৈরি করেই আমরা যে কোনো কার্যক্রম পরিচালনা করতে চাই। কাউকে ইম্পোজ করতে চায় না, জোর করে চাপিয়ে দেয়া আমাদের নীতি আদর্শ তো ইসলামও নাই। জামায়াত ইসলামী ইসলামী দল হিসেবে যদি আপনি এটা বলে থাকেন, ইসলাম কিন্তু সেই ধরনের আদর্শ নয়। যারা বলেন এটা অজ্ঞতা থেকে বলেন অথবা ইন্টেনশনালি বলেন, দুইটার একটা, হয়তো বিরোধিতার খাতে বিরোধিতা অথবা তার জানা নাই বিষয়টি, এই কারণে বলা হয়ে থাকে। সেই কারণে নারীদেরকে গৃহবন্দী করে রাখা, এটা যদি হয়তো ইসলাম, তাহলে বদরের যুদ্ধ কি হয়েছিল, উহুদের যুদ্ধে কি হয়েছিল? নারীরা যুদ্ধ করতে যায়নি। তো নারী যদি যুদ্ধে যেতে পারে, তাহলে নারী কেন কর্মসংস্থানে যেতে পারবে না? ইসলামের খেলাফত যদি আমরা বলি, সেখানে কি নারীরা কর্মসংস্থানে ছিল না? বাজার মনিটরিংয়ের যে দায়িত্ব ছিল ওমর রাদিয়াল্লাহু তাআলা আমলে, সে তো একজন নারী ছিলেন। এই ধরনের আরো অনেক এক্সাম্পল আছে। এবং আমরা যারা জামাত ইসলামীর দল পরিচালনা করছি,
সেদিন সংস্কার কমিশনে একটা কথা উঠছিল, 2008 সালে যখন আরপিওতে নারীর সংখ্যা দলীয় কমিটিতে 30% বাধ্যতামূলক করা হলো, একটা টাইম লিমিটেড ঠিক করা হয়েছে, সেদিন দেখা গেল কোনো দল এই কথাটা সদুত্তর দিতে পারে নাই। আমি তখন দাঁড়িয়ে বললাম, আজকের দিন পর্যন্ত 30% জামাত ইসলামীর সাংগঠনিক কমিটি সেন্ট্রাল লেভেল থেকে একেবারে তৃণমূল পর্যন্ত আমাদের প্রতিনিধিত্ব আছে। তা আমরা 30 ক্রস করে কিন্তু ওভার হয়েছি। তার মানে আমরা দেখি হলো নারীরা মানুষ, মানুষ হিসাবে তার মর্যাদা নারী পুরুষ সমান, এবং তারপরে ইসলামী যে রুল নীতি নিয়ম কানুন আছে, নৈতিক মানদণ্ড আছে, এগুলো তো স্যার ইকুয়ালি আমরা ইসলাম রিফ্লেক্ট করে সেটা। সুতরাং এখানে যেগুলো হচ্ছে, আমরা যদি সুযোগ পাই আল্লাহর মেহেরবানিতে, আমরা নারীর সঠিক মর্যাদা আগেও দিয়েছি, ভবিষ্যতেও দেব। জি, আমরা নিজস্ব গণ্ডির মধ্যে, মানে তার একজন মানুষ হিসাবে যে তার অধিকার, যে মর্যাদা সম্মান, সেটা অবশ্যই এক্সারসাইজ করছি। আমরাও সেটি কামনা করি, সেটি দেখতে চাই যদি আপনারা কখনো ক্ষমতায় আসেন। আমি তুষার ভাইয়ের কাছে আসতে চাই এই পর্যায়ে। আসলে যে আমরা দেখলাম যে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের আপত্তি, বা উনি খুব ক্ষিপ্ত হয়েছেন বিষয়টি দেখে, এবং তারপরে এই সিদ্ধান্তটি প্রত্যাহারও করে নেওয়া হয়েছে। আপনি কিভাবে দেখেন আসলে এটি করতেও হলো কেন, বা এটি প্রত্যাহারও কেন করতে হলো? সকালে বললাম, বিকেলে তুলে ফেললাম। এই জিনিসটা আমরা আগেও দেখেছি, আপনার মনে আছে কিনা জানি না। নির্বাচন নিয়ে একটা স্ট্যাটাস দেওয়া হয়েছিল অন্তর্বর্তী সরকারের প্রধানের যে ফেসবুক পেজ আছে সেখানে, এবং সেখানে একাধিকবার এডিট করে নির্বাচন নিয়ে সেই স্ট্যাটাসটা পোস্ট করা হয়েছিল। প্রথমে একভাবে ছিল, তারপরে সেটা বদলে দেওয়া হয়েছিল, এবং বদলে সেটা পোস্ট করা হয়েছিল। এরপরে পরীক্ষার ঘটনাটা তো আপনারা দেখলেন। আগের দিন পর্যন্ত বলেছে পরীক্ষা হবে, হঠাৎ ভোর রাতে পরীক্ষা বন্ধ হলো। এবং এইবারও আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে এই নির্দেশটা দিল, দিয়ে আবার 24 ঘন্টার মধ্যে এটা সরিয়ে নিল, বলল যে না, এটা প্রত্যাহার করা হলো। প্রথম বিষয় হচ্ছে, বাংলাদেশ ব্যাংকের গভর্নর সাহেবকে না জানিয়ে ব্যাংকের সবার পোশাক নির্ধারণ করে দেওয়া হয়েছিল। মানে গভর্নর সাহেবের নিজেরও তো পোশাকের একটা তাহলে বাধ্যবাধকতা আছে। এই চিঠির মধ্যে কিন্তু পুরুষদের কিছু পোশাকের কথা বলা আছে, নারী পুরুষ দুজন। তার মানে ওরা নিজের পোশাক ঠিক করে দিয়েছিল অন্য কেউ এই চিঠিটার মাধ্যমে। উনি জানতেন না, এগুলো বললে হবে, এগুলো লোকে বিশ্বাস করে, এগুলো ওনারা বলেন কারণ ওনারা আসলে এই ধরনের সিদ্ধান্ত নেওয়ার পরে যখন দেখেন যে বিরাট প্রতিবাদ উঠেছে, অথবা ইচ্ছা করে সিদ্ধান্ত নেন যাতে প্রতিবাদ ওঠার পর আগের কথা লোকে ভুলে যায়, ওনাদের মধ্যেই পরেরটা নিয়ে ব্যস্ত হয়। এটা ডাইভার্সন টেকনিকের একটা অংশ। আর আরেকটা জিনিস চিন্তা করেন, এই চিঠিটা যদি আপনারা দেখেন তাহলে দেখবেন এই চিঠিটা যারা দিয়েছেন তারা তো এখনো বাংলাদেশ ব্যাংকে আছেন। তার মানে এইরকম পোশাক নির্দিষ্ট করে দেওয়ার যে মানসিকতা, সেই মানসিকতা সম্পন্ন লোকগুলি বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্ত গ্রহণের পর্যায়ে বসে আছেন, এবং তারা কিন্তু এখনো আছেন। এই চিঠি প্রত্যাহার করে নিয়েছেন, তাদের কি মন বদলে গিয়েছে? এবং তাদের কি যে জাজমেন্টাল অ্যাটিটিউড সেটাও বদলে গিয়েছে? এই চিঠির মধ্যে আছে লেগিংস পরতে পারবেন না, জিন্স পরতে পারবেন না, এমনকি গ্যাবার্ডিন কাপড়ের প্যান্ট পরতে পারবেন না। কাপড় পর্যন্ত ঠিক করে দিচ্ছে কোনটা আপনি বানাবেন। মানে আপনি গ্যাবার্ডিন কাপড়ের প্যান্ট পরতে পারবেন না, গ্যাবার্ডিন কাপড়ের সালোয়ার পরা যাবে, গ্যাবার্ডিন কাপড়ের অন্য কিছু পরা যাবে। মানে আপনি ঘটনাটা লক্ষ্য করবেন। এবং তারপরে বলা হয়েছে শালীন মনে হইতে হবে। এই শালীন যে, এটা কে বিচার করবে? এই বিচারের কমিটি নাকি আছে কেউ? প্রত্যেক দিন কে শালীন আর কে অশালীন এটা তারা ওখানে বসে বসে বিচার করবেন? এটা তাদের কাজ। তারপর আরেকটা মজার জিনিস বলেছেন, শালীন যদি মনে না হয় তাহলে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। শৃঙ্খলা ভঙ্গ। বাংলাদেশ ব্যাংকের শৃঙ্খলার মধ্যে এই পোশাকের মেটেরিয়াল আছে গ্যাবার্ডিন, মানে গ্যাবার্ডিন একটি শৃঙ্খলা ভঙ্গকারী কাপড়। তাহলে এটা যদি বাংলাদেশ ব্যাংকের শৃঙ্খলা ভঙ্গকারী কাপড় হয়, বাংলাদেশের সকল যে সরকারি অফিস আছে সব জায়গাতেই তাহলে এটা শৃঙ্খলা ভঙ্গকারী হওয়ার কথা। আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে সবখানিটা অশালীন হওয়ার কথা। এখন একটা কাপড়ের কোয়ালিটি বা কাপড়ের বয়নের যে বিশেষত্ব, সেই বিশেষত্বের উপর ভিত্তি করে একজন শালীন এবং অশালীন বিবেচিত হবেন, এবং শৃঙ্খলা ভঙ্গের অপরাধে তার বিচার আচার হবে। এখন এইখানে ধরেন যেভাবে নির্দেশটা দেওয়া হয়েছে, এই শালীন অশালীনের জায়গাটা কিন্তু একটা অ্যাবসার্ড বিষয় এবং একটা অ্যাবস্ট্রাক্ট বিষয়। আমার যদি কোনো কিছু শালীন মনে হয়, আপনার কাছে সেটা শালীন মনে নাও হইতে পারে। আবার আপনার কাছে শালীন মনে হইলে আমার কাছে শালীন মনে নাও হইতে পারে। তাহলে তারা যেখানে বসে আছেন
এই কাদের দায়িত্ব সকালে গিয়ে বাংলাদেশ ব্যাংকে ঢুকে তাদের নিজেদের কাজ বাদ দিয়ে অন্যের পোশাক দেখা, কে কি কাপড় পরে এসেছে, কার হাতা কত লম্বা, কার হাতা কাটা, কার হাতা লম্বা, কার হাতা ফুল হাতা, কার পায়জামা টাকনুর নিচে আর কার পায়জামা টাকনুর উপরে, এইসব বিবেচনা করার জন্য ওনারা সরকারের কাছে বেতন নেন। ওনাদের আসল কাজ কোথায়? ওনাদের কথা ছিল ওনারা দুস্থ ব্যাংকগুলাকে সবল করবেন। কয়টা ব্যাংক সবল হয়েছে? ওনাদের কথা ছিল ওনারা এই যে মরে যাচ্ছে এনবিএফআইগুলি, যেগুলি রীতিমতো লুটপাট করা হয়েছে, অল্প কিছু টাকা দিলে এনবিএফআইগুলি নিজের পায়ে দাঁড়াতে পারে, সেই টাকা ওনারা দেন নাই। ওনারা কাকে টাকা দিয়েছেন ছাপিয়ে? ওই সে এসালমের ব্যাংকে আবার টাকা দিয়েছেন। এসালম চলে গিয়েছে কিন্তু ওনার ব্যাংকে টাকা পাওয়া বন্ধ হয় নাই। ওনার মালিকানা চলে গিয়েছে কিন্তু নতুন মালিকরাও এসে ওনার মতো করে সরকারের টাকা, রাষ্ট্রের টাকা পাচ্ছেন বাংলাদেশ ব্যাংক থেকে। আর এই যে গভর্নর সাহেব এই কথা বললেন যে উনি অত্যন্ত ক্ষিপ্ত হচ্ছেন, ওনার ভালো মানে উনি যে বলেছেন যেটা ঠিক হয় নাই, গর্হিত, তার মানে চিন্তা করেন এরকম একটা আদেশ ওনাকে না দেখিয়ে দিয়ে দেওয়া যায়। বাংলাদেশ ব্যাংকের মধ্যে IMF এর একটা অফিস আছে বলে আমি জানতাম, এখন আছে কিনা জানি না। ওইখানে যে বিদেশিরা যায় ওরা কি কাপড় পরে বা ওরা কি ধরনের শালীনতা অশালীনতা মেনটেন করে, এবং ওনারা যখন কোনো বিদেশিদের সঙ্গে বসেন তারা যে কাপড়গুলি পরে আসেন এই চিঠি অনুযায়ী এরা সব অশালীন। মানে বিদেশিরা যে বিদেশি মহিলারা বা বিদেশি পুরুষরা যদি পোশাক পরে আসেন তাহলে এরা কিন্তু অধিকাংশ অশালীনতার দায়ে অভিযুক্ত হবেন। তো ওনারা কি নিজেদের বেলায় শালীন, আর ওনাদের সাথে হুজুররা আসলে, যারা হুজুর বলতে আমি মানে বুঝাচ্ছি না, হুজুর বলতে বোঝাচ্ছি যে সম্মানিত ব্যক্তি, যে সম্মানিত ব্যক্তিরা যারা বিদেশ থেকে আসে সাদা চামড়ার, তাদের কাপড় চোপড় সব শালীন, তাই না? মানে হাস্যকর। ওনার নিজের সন্তান দুবাইতে থাকলে শালীন, ওনার নিজের সন্তান এখানে চাকরি পাইলে কিন্তু অশালীন হয়ে যাবে। তো এই ধরনের কাণ্ড কারখানা করার যে বিষয়, এগুলো কি বোঝায় আমাদেরকে? বোঝেন জাকির, এটা বোঝায় যে ওনারা ওনাদের ইচ্ছা মতো চলতেছে। ওনাদের মনে সকালবেলা যা ইচ্ছা করে, বিকালবেলা যা ইচ্ছা করে আবার বদলে ফেললাম আর কি। বিষয়টি এরকম। আমি আবার আপনার কাছে আসবো তুষার ভাই, আমি একটু আজাদ ভাইয়ের কাছে আসতে চাই এবার একটু অন্য প্রসঙ্গে, যেটি আপনাকেই আমি আসলে প্রশ্নের উত্তরটা জানতে চাই। আমরা দেখি যে জামায়াত ইসলামের বিভিন্ন আঞ্চলিক পর্যায়ে বা জেলা পর্যায়ে বা বিভিন্ন নেতাদের দিক থেকে অনেকটা একটা বক্তব্য শুনি যে জামায়াত ইসলামকে ভোট না দিলে ভেস্তে যাওয়া যাবে না, বা জামাত ইসলামকে ভোট দিলে জান্নাতের টিকিট কনফার্ম, বা ধর্ম থাকবে না, এই ধরনের বক্তব্য আমরা হরহামেশাই দেখি। আপনি কি মনে করেন আজকে ভোট দেওয়ার সঙ্গে ভেস্তে যাওয়ার সম্পর্কটা কি? তুষার ভাই বলেছেন চমৎকারভাবে। পোশাকের বিষয়ে আবার একটা কনফিউশন থাকতে পারে, এই জন্য কথাটা বলা। পোশাকের ব্যাপারে আসলে একটা মূল্যবোধও কিন্তু রিফ্লেকশন আছে। আমি একটু শর্টলি বলছিলাম তখন, আমাদের যেহেতু সোসাইটিটা কনজারভেটিভ, এসব কারণে কিন্তু এই বিষয়গুলো আসে। আমি এটা ডিবেটে যেতে চাচ্ছি না। শালীনতার প্রসঙ্গটা ওনারা কি বলছেন, কোন দৃষ্টি বলছে সেটা আমি জানি না। আমিও আমাদের দলীয় দৃষ্টিভঙ্গি বা ইসলামী দৃষ্টিকোণটা তুলে ধরেছি। পোশাকে কিন্তু ইসলামের ড্রেস কোড নাই সুনির্দিষ্টভাবে, রোলস আছে, নীতিমালা আছে। আপনি এমন জামা পরবেন বা এমন কাপড় ইউজ করবেন, কাপড় পরে যাতে আপনি আপনার শালীনতা বলতে যেটা মিন করতেছেন, আপনি সোসাইটির সাথে, আপনার সোসাইটির যে মূল্যবোধ তার সাথে আপনি যাতে অ্যাডজাস্ট করতে পারেন, অ্যাডাপ্ট করতে পারেন, সেখানে বিতর্ক বা প্রশ্নের জন্ম যেন না দেয়। তো আমি কাপড় পরে যদি আমি আমার শরীর রাখতে না পারি, অর্থাৎ পাতলা কাপড়ের কথাই বলা হয়েছে, কাপড় আমি এমনভাবে পরলাম যেটা বডি স্ট্রাকচারটা শো করতেছে, এগুলো হলো রোলস। তো কোনটা সুবিধা, বেটার, যেটার মধ্য দিয়ে আপনি একটা সোসাইটির মধ্যে যাতে একটা প্রশ্ন তৈরি না হয়, এটা হলো মূল বিষয় আর কি। তা আমি এটা একটু বললাম যে যেহেতু তখন পয়েন্ট আমি এই প্রসঙ্গে আনি নাই। তো এখন আপনি যে প্রসঙ্গটা এনেছেন, জামায়াত ইসলামীকে ভোট দেওয়ার সাথে জান্নাত আর জাহান্নামের সম্পর্ক, ইসলামের কোথাও তো এটা নাই। কিন্তু জামায়াত ইসলাম একটা ইসলামী দল, এই জন্য বললাম যে শুনে হাসি পেল আর কি। কেন হাসি পেল? এই ধরনের বক্তব্য কারা দেয়, কোথায় দেয়, কিভাবে দেয়, কি উদ্দেশ্যে দেয়, তাদের আসলে উদ্দেশ্যটা কি? এখন একটা দলকে যদি কেউ অ্যাটাক করতে চায়, নানাভাবে অ্যাটাক করতে পারে। আমি যদি আপনাকে অ্যাটাক করতে চাই, নানাভাবে অ্যাটাক করতে পারি। তো এখন বাস্তবতা এবং তার যে ভিত্তি, সেটা আপনাদের দেখতে হবে, এটা আদৌ কোনো ভিত্তি আছে কি না। আমাদের লিডারশিপ লেভেল থেকে, পলিসি লেভেল থেকে, লিটারেসি দিক থেকে কোনো জায়গায় এগুলো আছে কি না। তাহলে আপনি এটা যদি এমনি ওড়ু থেকে বলে দিলাম, হাওয়ার উপর ছেড়ে দিলাম,
তাহলে এটা তো কোনো ভিত্তিহীন, এটা তো অপপ্রচার, এটা বিভ্রান্তি, আপনাদেরকে বিতর্কিত করা ষড়যন্ত্র। এটি কারা করছে বা এটা যারা ছড়াচ্ছে তাদের বিরুদ্ধে কি আপনাদের কোনো অবস্থান কি আপনারা নেন দলীয়ভাবে? আমরা সৎ লোকের শাসন চাই, এটা হলো আমাদের স্লোগান, এটা অনেকেই চায়। আমি দেখছি যে ওই যে সুজন যে সংগঠনটা আছে, এই ধরনের সিভিল সোসাইটি অনেকগুলো অর্গানাইজেশন, দেবপ্রিয় হিসাবে তো এটা সিডিপি, ওনাদের দেখলাম যে বিগত ইলেকশন সংস্কার বিষয়গুলোতে, বিশেষ করে 2008 সালে ইলেকশনের সামনে রেখে যে ক্যাম্পেইনগুলো হয়েছে, এখনও করছে তারা, এই অনেস্ট লোকগুলোর জন্য, অনেস্ট লোকদের শাসনের জন্য কিন্তু তারাও লড়াই করছে, আমরাও লড়াই করছি, এখানে মিল আছে। তো দেশটা আসলে কেন এই পর্যায়ে আসছে? ডিজনেস্টির কারণে। 54 বছরের যে শাসন ব্যবস্থা, প্রায় 54 বছর হচ্ছে, এই শাসন ব্যবস্থা ব্যর্থতা কোথায়? করাপশনের জায়গাটা, এসালামের কথা বললেন তো সবাই, তাহলে এসালাম কি? এসালাম বাংলাদেশের 8টি ব্যাংক লুটুপুটে খেয়েছে, এক ইসলামী ব্যাংক থেকে প্রায় 1 লক্ষ কোটি টাকা নিয়ে গেছে। এখন এই যে বিরাট লুটফাট হয়েছে, এই যে শেয়ার মার্কেট কেলেঙ্কারি, রিজার্ভ চুরি থেকে শুরু বড় বড় মেগা দুর্নীতি, পার্লামেন্টে আমি একটা স্মৃতি বলি, বাজেট আলোচনা, এটা রেকর্ড আছে, বাজেট আলোচনা আমি বলছিলাম যে বাজেটটা দিয়েছেন বাস্তবায়ন কি দিয়ে, কাদের মাধ্যমে? আপনার তো এখানে পুকুর চুরি হয়ে গেছে। আব্দুল মুহিত সাহেব সেদিন এই প্রশ্নের জবাবে দাঁড়িয়ে বলছিলেন, মাননীয় স্পিকার, পুকুর চুরি তো না, সাগর চুরি হয়ে গেছে। উনি দলীয় মঞ্চে এই বিবেচনায় বলেন নাই, উনি দেশের একটা নাগরিক হিসেবে বলেছেন, বিবেকবান মানুষ হিসেবে বলেছেন, পার্লামেন্টে বলেছেন। আসলে এই যে এগুলো কেন হয়েছে, এগুলো মূল কারণটা হচ্ছে অনেস্টির অভাব, মোরালিটির অভাব। আমরা সে নৈতিক মানদণ্ড সম্পন্ন, নৈতিকতা সম্পন্ন মানুষ যদি রাষ্ট্রীয় লেভেলে আইন প্রণয়ন, দেশ পরিচালনার জায়গায় দিয়ে দেশপ্রেমিক শক্তিকে যদি আমরা এই জায়গায় আনতে পারি, সেই মানসিকতার লিডারশিপ যদি আমরা এখানে আনতে পারতাম, তাহলে দেশটা এই পর্যায়ে কিন্তু আসতো না। আমরা 3 বার যে চ্যাম্পিয়ন হলাম দুর্নীতিতে, এটা কেন হয়েছে? আমরা যে আজকে যে বিগত সরকারের কথা বলি, ফেসিস্ট আমলটা, ফেসিস্টরা যে দেশটা চালিয়েছে, সেখানে আসলে কি হয়েছে আপনি বলেন? আমার প্রশ্ন ছিল যে অপপ্রচার আপনারা জানেন যেটি অপপ্রচার, তাহলে সেটি বন্ধ করার জন্য আপনারা কোনো ব্যবস্থা বা কোনো আমি অপপ্রচার কেন বলবো না ভাই, আমাদের কোনো লিটারেচার আপনি পেয়েছেন কিনা, আমাদের কোনো বক্তব্য এটা পেয়েছেন এটি কিনা, সরাসরি বক্তব্য আমাদের দেওয়ার ক্যাম্পেইনের কোনো উপাদানে আপনি এটা পেয়েছেন কিনা? এটা যারা বলছে তাদের আসলে সেই রকম অথরিটিও নাই। ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে যদি আপনি পেয়ে থাকেন, তাহলে এটার অ্যাকাউন্টেবিলিটি আছে? নাই। যদি কোনো মিডিয়া প্রতিবাদ করেছেন যে এটা আপনাদের বক্তব্য না, হ্যাঁ, আমরা তো অবশ্যই সবসময় বলে আসতেছি, আজকেও প্রতিবাদ করতেছি, এখন এটাও তো একটা প্রতিবাদ। জি, সেটি আসলে আমরা বলছি যে এটা অপপ্রচারের বিরুদ্ধে আমি বাদী হয়ে ঢাকা জজ কোর্টের সিএমএম কোর্ট গিয়ে আমি নিজে মামলা করেছি। এটা কখন? বিগত সরকারের আমলে, শুরুর দিকে। সে সময় একটু ফ্রি ছিলাম, এমপি ছিলাম, পার্লামেন্টে ছিলাম তখন, সম্ভবত 10 সালে আমি নিজে গিয়ে মামলা করেছি। তো এই অপপ্রচারগুলো প্রতিবাদ নয়, শুধু আইনি পদক্ষেপ আমরা নিয়েছি। বাংলাদেশে একসাথে অনেকগুলো করে আমরা মামলা করেছি এ সমস্ত ঘটনায়, সিমিলার এই ধরনের ঘটনার জন্য। এই জন্য আমরা কখনো আনচ্যালেঞ্জ এগুলো ছেড়ে দিইনি, আমরা চ্যালেঞ্জ করেছি, প্রতিবাদ করেছি, মামলা করেছি, আইনি ব্যবস্থা নিয়েছি। তা আইনের প্রয়োগ হয়েছে কি হয় নাই, সেটা তারা আমলে নিয়েছে কিনা, এটা ভিন্ন জিনিস। এটা একটা পলিটিক্যালি তো বিচার ব্যবস্থা পরিচালিত হয়েছে, বিচার ব্যবস্থা তো নিরপেক্ষ ছিল না। এবং বিচারপতিরা কেমন ছিল এটা তো জানেন, শপথবদ্ধ রাজনীতিবিদ যদি ঘোষণা করে একজন হাইকোর্টের জাজ, কোথায় গিয়েছিল বিচার ব্যবস্থা? এই জায়গা থেকে তো আমরা মামলা করলেও কিন্তু তার কোনো সুবিচার পাইনি। ফলে আইনের আওতায় আনা না গেলে এগুলো বন্ধ করা কঠিন। জি, আইনের আওতায় যদি আনা যেত তাহলে এগুলো বন্ধ করা যেত, কিন্তু সে জায়গাটা আমরা দুর্বল, আমরা বলি রাষ্ট্র দুর্বল। জি, আমি আবারও আপনার কাছে আসবো। আমি এ পর্যায়ে আমাকে একটি বিরতিতে যেতে হচ্ছে। দর্শক, একটি বিরতি নিচ্ছি, বিরতির পর আবারও ফিরবে 21 রাতে, আমাদের সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত। আপনারা দেখছেন 21 রাত, আমাদের সঙ্গে আছেন গণমাধ্যম ব্যক্তিত্ব ডাক্তার আব্দুল নূর তুষার এবং জামায়াত ইসলামের সাবেক সংসদ সদস্য ও সহকারী সেক্রেটারি জেনারেল ডক্টর AHM হামিদুর রহমান আজাদ।
বিরতিতে যাবার আগে আজাদ ভাই বেশ কিছু বিষয় নিয়ে কথা বলছিলেন, আমি তুষার ভাইয়ের কাছে আসতে চাই। ফরহাদ মাজার একটি কথা বলেছেন, আমার সেই কথাটা মনে পড়ে গেল। তিনি সম্ভবত বলেছিলেন যে যখন চিন্ময় দাসের পক্ষে দাঁড়ালাম তখন আমি হয়ে গেলাম ভারতের দালাল, আর যখন হেফাজতের পক্ষে দাঁড়ালাম তখন হয়ে গেলাম আমি জামায়াতের লোক। মানে আসলে এই ট্যাগিংটা কি চলতেই থাকবে, বা আসলে কি এটাকে একটি ব্যাধিতে পরিণত হয়ে গেছে? ট্যাগিং কি আসলে হচ্ছে মূর্খের আশ্রয়। মূর্খ লোকজন আপনার সাথে তর্ক করবে না, তারা আপনার সঙ্গে এনগেজড হবে না, কারণ সে জানে যে তর্কে এবং যে বিদ্যা বুদ্ধির লড়াইতে সে পরাস্ত হবে। সুতরাং সে আপনাকে বলবে আপনি তো অমুক, আপনার সাথে কথা বলা ঠিক হবে না, বা আপনি তো এইটা বলবেনই কারণ আপনি অমুক। অর্থাৎ সে আপনার সঙ্গে কোনো যুক্তিতর্কের লড়াইতে না এসে শুরুতেই বলে দিচ্ছে আপনি অমুক, সেই কারণে আপনি ভালো না, সেই কারণে আপনার সাথে কথাবার্তা হবে না, অথবা আপনি যা বলবেন সে কোনো কিছু গ্রহণ করবে না। ট্যাগিংয়ের মূল জায়গাটাই এইটা। এবং এইভাবে কিন্তু ট্যাগিং আরও হয়ে থাকে। যেমন ধরেন আমি কারোর সঙ্গে ধরেন তর্কে লিপ্ত হয়েছি, পুরো তর্কে হেরে গিয়ে বলবে কি আপনি তো বিতার্কিক। আমরা 2 দিন আগে আরেকটি ছোট ভিডিও দেখেছি যে আপনি ম্যারাডোনার সাথে ফুটবল খেলছেন, পুরো খেলা শেষ করে 6টা গোল খাওয়ার পরে বলে ম্যারাডোনা ভাই আপনি তো ফুটবলার। এইটা হচ্ছে আরেক ধরনের ট্যাগিং। মানে সে হেরে টেরে বলবে যে ও আপনি তো বিতার্কিক, মানে তারপরেও কিন্তু সে স্বীকার করছে না সে বিতর্কে পারে নাই। আমি বিতার্কিক, সে বিতার্কিক না, সেজন্য সে ঠিক ছিল, কিন্তু আমি বিতর্ক জানি বলে তাকে হারিয়ে দিলাম। ব্যাপারটা এরকম। তো এইগুলা হচ্ছে গিয়ে মূর্খের আশ্রয়, অশিক্ষিতের আশ্রয়, কিংবা যাদের উদ্দেশ্য আছে কোনো, তারা এটা করে। ট্যাগিং হচ্ছে সবসময় গণতন্ত্র এবং অধিকারের শত্রু। ফরহাদ মাজার তার নিজের কনভিকশন থেকে কখনো চিন্ময়, কখনো হেফাজত, কারো না কারো পক্ষে দাঁড়াচ্ছেন। এখন এই জন্য কি আমি এটা বলতে পারি আরে আপনি তো অমুক, আপনি তো কবি, আপনি তো এগুলা করবেনই? এইটা হচ্ছে ট্যাগিং। এটা আমি বলতে পারি না, আমি তার কাজের সমালোচনা করতে পারি, কিন্তু আমি এটাকে বলতে পারি না আপনি তো অমুকের দালাল, তমুকের দালাল। কে কার দালাল সেটা ইম্পর্টেন্ট না, সে যে কাজটা করছে ওইটাকে ঠিক নাকি ভুল। ধরেন একজন লোক ঝাঁপিয়ে পড়লো, একজন পানিতে ডুবে যাচ্ছে, তাকে উদ্ধার করার জন্য। উদ্ধার করে আনার পরে বললো আপনি তো ওকে বাঁচাবেনি, আপনি তো অমুকের দালাল। এটা তো হলো না। একজন ডুবন্ত মানুষকে বাঁচানোর জন্য কেউ ঝাঁপ দিয়েছে, সে কার দালাল দেখার বিষয় না, কাজটা কি ভুল ছিল? We should judge everybody by their actions, not by their affiliation. তাই না? উনি একজন ভালো মানুষ হতে পারেন, আমি ওনাকে দেখে বললাম আরে আপনি তো জামাত করেন, আপনার সাথে কিসের কথা। এইটা হচ্ছে খারাপ কথা, এইটা আমি বলতে পারি না। ওনার যুক্তিতে যদি ভুল থাকে আমি সেটা বলতে পারি যে আপনার এই কথাটা ঠিক না, আসেন আমরা আলোচনা করি। কিন্তু আমি কি এটা বলতে পারি? আমি পারি না, উনিও পারেন না আমাকে এটা বলতে। আবার আমি আজাদ ভাইয়ের কাছে আসতে চাই, কিন্তু আসার আগে আমি একটি বক্তব্য উল্লেখ করতে চাই। আমরা সম্প্রতি দেখেছি যে ছাত্রদল এবং ছাত্র শিবিরের মধ্যে সংঘাত আমরা দেখছি বিভিন্ন জায়গায়। সে প্রসঙ্গে আজকে এবং গতকাল ছাত্রদলের একটু বক্তব্য আমি একটু উল্লেখ করতে চাই আজাদ ভাইয়ের উদ্দেশ্যে। ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির বলেন, জামায়াতের আমির মব সৃষ্টিতে ব্যস্ত, আর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় মাইলস্টোন ট্র্যাজেডিতে আহতদের পাশে দাঁড়াচ্ছে ছাত্রদল। তিনি আরো বলেছেন, কিছুদিন আগে শাহবাগে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে একটি আন্দোলন ছাত্র শিবির সহ বিভিন্ন সংগঠন অংশ নেয়। সেখানে তারা জানায় আন্দোলন চলবে ঠিকই, তবে জাতীয় সঙ্গীত গাওয়া যাবে না। যারা বাংলাদেশের জাতীয় সঙ্গীত গাইতে দেয় না তাদের সঙ্গে কিভাবে ঐক্য হতে পারে তা আমি বুঝি না। তিনি আরো বলেছেন, ছাত্রলীগের কোনো নেতাকর্মীকে যদি ছাত্রদল পুলিশে দেয় তাহলে দেখা যায় ছাত্র শিবির এসে তাকে ছাড়িয়ে নিচ্ছে। এটি তাদের কৌশল। ছাত্রলীগের পরিচয়ে তারা রাজনীতি করে, পরবর্তীতে শিবিরের বিভিন্ন পর্যায়ে দায়িত্বে চলে যায়। এই চিত্র আমরা গাজীপুর, চকবাজার ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়েও দেখছি। তিনি আরও দাবি করেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে ছাত্রলীগের এক দুর্ধর্ষ ক্যাডারকে পরবর্তীতে সোহরাওয়ার্দী হল শাখা শিবিরের সভাপতির দায়িত্ব দেখা গেছে। জামাতের আমিরের ভিজুয়াল কাজগুলো পুরো জাতির কাছে দৃশ্যমান। উনি কি করছেন? বাংলাদেশের রাজনীতিতে অনেকেই বিগত দিনে এ ধরনের লিডারশিপ দিয়েছেন, যারা দেশ এবং জাতির জন্য কাজ করেছেন, মানবিক কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। জামায়াতের আমির একজন তুষার ভাইয়ের মতো মেডিকেল সায়েন্সের ছাত্র, ডাক্তার। তো ওনাকে তো একথা বলা হয়েছে, আমার এলাকার একজন এমপি ছিলেন বিএনপির, বলে পল্লী চিকিৎসক। এখন আমি যদি তুষার ভাইকে কথাটা বলি আপনি মানবেন? উনি তো গ্যাজেটেড ডক্টর, তো ওনাকে যদি পল্লী চিকিৎসক বলেন,
তো যাই হোক, আমরা যখন প্রতিবাদ করছি, লোকাল এলাকায় বিক্ষোভ হয়েছে, উনি ওই পয়েন্ট থেকে সেরে এসে ক্ষমা চেয়েছেন। যাই হোক, আমরা এটা ক্ষমা করেছি। তিনি মব তৈরি করছেন, আর ওনাদের চেয়ারপারসন ভারপ্রাপ্ত উনি মানুষের পাশে দাঁড়িয়েছেন। হ্যাঁ, উনি সহানুভূতি প্রকাশ করেছেন, আমরাও করেছি। আমি আজকের এই অনুষ্ঠান থেকেও সহানুভূতি শোক প্রকাশ করছি, মাগফিরাত কামনা করছি। কিন্তু জামায়াতের আমির, দি ফার্স্ট ম্যান, যিনি ওখানে তার লিডারশিপ নিয়ে প্রথম হাজির হয়েছেন, শুধু এই ঘটনা নয়, বাংলাদেশে আপনি অসংখ্য ঘটনা পাবেন। চট্টগ্রামে যে একটা ইন্ডাস্ট্রি বিস্ফোরণ হলো, রাত্রিবেলায় উনি ছুটে গিয়েছিলেন ঘটনার পরপর। সিলেটের বন্যার কাহিনী আমরা জানি, কীভাবে উনি উদ্ধার কর্মে ভূমিকা রেখেছেন। তিনি শুধু মাইলস্টোন স্কুলে গিয়ে থামেন নাই, আবার চলে গেলেছেন লাশের পিছিয়ে পিছিয়ে সেই বার্ন ইউনিটে, ঢাকা মেডিকেলে সেবার জন্য কর্মীদেরকে আহ্বান জানিয়েছেন, দেশবাসী আহ্বান জানিয়েছেন, ব্লাড দেওয়ার জন্য বলেছেন, চিকিৎসার খোঁজ নিয়েছেন, এবং নিজের সেখানে ঘোষণা করেছেন প্রাথমিকভাবে 50 লক্ষ টাকার চিকিৎসা বাবদ তাদের অনুদান, পরিবারের জন্য পুনর্বাসন, সরকারের কাছেও দাবি জানিয়েছেন। তো যে মানুষটি এভাবে ভূমিকা পালন করেন, তো তার ব্যাপারে যে এই বক্তব্য জাতি কিভাবে নেবে? জি, আমরা এই বক্তব্য স্পষ্ট করেছেন আপনি। এবার শিবির সম্পর্কে যেটা বলা হচ্ছে, শিবিরের জন্য তো চিরাচরিত, আমিও তো শিবির করালাম। জি, আমরা জানি যে আপনি ছাত্র শিবিরের এই পর্যায়ে আমরা দায়িত্ব পালন করেছি। আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে তখন সভাপতি। সে সময়েই তো প্রথম শুরু হলো শিবির রক কাটে। কি কাটে, কিভাবে কাটে, কোথায় কাটে, এটার কোনো এভিডেন্স নেই। হ্যাঁ, একটি ঘটনাকে বলা হয়, সেটা কোনো রক কাটার ঘটনা নয়, এটা একটা সন্ত্রাস অস্ত্রবাদীর মধ্যে একটু প্রতিরোধ ছিল, ওই যে জাতীয় পার্টি ছাত্র সমাজের সাথে হয়েছিল। তো এগুলো বড় লম্বা ঘটনা, বিবরণ এখানে সংক্ষিপ্ত পরিসরে দেওয়ার সুযোগ নাই। তো সেই সময়ে কারা এগুলো করেছে, এই অপপ্রচারে ছিল কিন্তু যারা এই 54 বছর দেশটাকে বিভাজিত রূপে পরিচালিত করেছে, সেই জায়গাতে কিন্তু আমরা কিন্তু সরে আসছি। আমাদের মধ্যে নতুন আকাঙ্ক্ষা এবং নতুন চিন্তাধারা তৈরি হয়েছে নতুন প্রজন্মের কাছে, আবার আমরা সেই জায়গায় ফিরে যাচ্ছি। তার মানে এই দেশটাকে আপনি যে ফেসিজম বা ফেসিস্ট বলতেছি, এই ফেসিস্টের উত্থানটা হয়েছে তো বিভাজনের রাজনীতির সুযোগ নিয়ে। সেই স্পেসকে আমরা এখনো অব্যাহত রাখবো, এখনো দিতে থাকবো। এখন শিবিরের যে ঘটনাগুলো আপনি বলেছেন, জাতীয় সঙ্গীত নিয়ে আপনি বলেছেন, যেদিন আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের দাবিতে সেদিন যে ইয়াটা হয়েছিল সমাবেশ বা ছাত্রদের, তো সেই জায়গায় কে বা কারা দিয়েছে আজ পর্যন্ত আপনি প্রুভ করতে পারছেন? ছাত্র শিবির, জামায়াত ইসলামের দুই পক্ষ থেকে কিন্তু একটা প্রতিবাদ এসেছে, কিন্তু পাল্টা চ্যালেঞ্জ তো ঠিক করেন নাই। তাহলে আপনি যারা এই ঘটনাগুলো ঘটিয়েছে, তারা ইন্টারন্যাশনালি শিবিরের দায়ভার চাপানোর জন্য এই ঘটনা ঘটান নাই, অথবা ছাত্রদের আন্দোলনে ফাটল ধরান্য করেন নাই, অথবা ইস্যু ডাইভার্ট করেন নাই, এটা কীভাবে বলবেন? এরপরে আপনার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চকবাজারের ঘটনায়, তারপর থানা থেকে আসামি ছাড়েন, গাইবান্ধা কি হয়েছে ঘটনা কি জানেন না আপনি? থানা থেকে কারা আসামি ছাড়ে আনছে, সবাই আমরা আমাদের একটা ঘটনা তো আপনি দেখাতে পারবেন না। চকবাজারের ঘটনা হচ্ছে, যে লোকটা চাঁদাবাজি করেছে তাকে সে একসময় যুবলীগ করতো, পরে যুবদল থেকে বহিষ্কৃত। তাহলে আপনি বহিষ্কৃত হওয়া বলতেছে, আপনি এই যে যেটা আমি বলতেও চাই না, যেহেতু একটা পলিটিক্যাল ব্যাপার, আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা সুসম্পর্ক রক্ষার বিষয় এখানে আছে। এই জন্য আমি সহনশীলভাবে কথাটা বলতে চাচ্ছি যে এই বিষয়গুলো যে করা হচ্ছে, আপনারা তাদেরকে চাঁদাবাজি যারা করছে বহিষ্কার করতেছেন, কিন্তু এগুলো তো বন্ধ হচ্ছে না। কিন্তু আবার দায়ভার চাপানোর সময় যারা এগুলোর সাথে নাই, দূরতম সম্পর্ক নাই, বরং চাঁদাবাজি বন্ধের জন্য ভূমিকা রাখছে। শিবিরে যে বিশাল মিছিল, সেটা আপনি দেখেন, কি স্লোগান দেওয়া হয়েছে, তারা তো চাঁদাবাজদের প্রতিরোধ করার ঘোষণা দিয়েছে। তো সেই সংগঠনকে আপনি এবারে চাঁদাবাজির জন্য আপনি দায়ী করবেন, মামলার আসামি থানা থেকে ছাড়ানোর কথা বলবেন। ছাত্রলীগের নেতাকর্মীকে পুলিশে দিলে, ছাত্রদল পুলিশে দিলে শিবির সেটি ছাড়িয়ে নিয়ে যাচ্ছে, মিথ্যা কথা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বিষয়টা কিন্তু তাই, আমার নিজের ক্যাম্পাস, আমার রেগুলার যোগাযোগ আছে সেখানে।
আরেকটি যে সোহরাওয়ার্দী হল শাখা শিবিরের সভাপতির দায়িত্ব দেখা গেছে ছাত্রলীগের একসময় দুর্ধর্ষ ক্যাডার। এটা কোনো ধরনের শিবিরের সাথে সম্পৃক্ততা এই ঘটনায় নাই। আমি চ্যালেঞ্জ করলাম, প্রমাণ করতে পারলে তখন আমি সে ব্যাপারে নিজের পক্ষ থেকে আমি ক্ষমা চাই। আমি আপনার কাছে আবারও আসবো। আমি এই পর্যায়ে তুষার ভাইয়ের কাছে আসতে চাই যে আসলে এই যে দুটি ছাত্র গ্রুপের মধ্যে যে দ্বন্দ্ব, একে অপরের বিরুদ্ধে যে অভিযোগ, আমরা দেখছি কয়েকদিন আগে সংঘর্ষও জড়াতে হয়েছে, এই বিষয় নিয়ে আপনার মন্তব্য কি আসলে? আমি তার আগে একটা কৌতূহলী প্রশ্ন করি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের যে সভাপতি, সে বলেছে যে সে ছাত্রলীগের মধ্যে ছিল, এইটা কি ঠিক? ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি সে মাদ্রাসার ছাত্র, কিন্তু সে কি ছাত্রলীগে ছিল? সে নিজে বলেছে যে আমি ছাত্রলীগের মধ্যে সে ছিলাম। কোনো এক সময়, যেমন আমার ব্যাপারে যদি আপনি প্রশ্ন করেন, ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে প্রশ্ন করেন, উনি এখান তো জামাতের আমি জামাতের আজকের কোন পর্যায়ে আপনি জানেন। আমরাও ছোটবেলায় এই স্লোগান দিয়েছি না, কিন্তু শফিকুর রহমান সাহেব সে তো ইয়াং, সে তো এখনকার প্রজন্ম আর কি। এখন সে কি আসলে ছিল? হ্যাঁ, এখন আমাকে ভেরিফাই করতে হবে, চেক করতে হবে। সে নিজে বলে থাকলে তো এটা ডিনাই করা যাবে না। তার নাম সাদিক সম্ভবত। না, সাদিক তো এখন সভাপতি না। না না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি ফারহাদ এখন। না, যে বলেছে যে সে ছেলেটার নাম সাদিক। আচ্ছা, সাদিক কাইম, সমন্বয়কদের মধ্যে। সে তো আমার জানা মতে তার যে ব্যাকগ্রাউন্ড, সে তামিল মিল্লাত থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। স্কুল আরও ছোট বয়সে যদি কেউ যদি ওই লাইনে থাকতে পারে, তার নিজের স্টেটমেন্ট হলেও তো আমি ডিনাই করব না। তো এখন একজন মানুষের চিন্তার পরিবর্তন হবে না? হতে পারে তো। আচ্ছা, ঠিক কিন্তু আছে। আরেকটি জিনিস বলা হয় যে গুপ্ত সংগঠন, শিবিরকে বলা হয় গুপ্ত সংগঠন, এই বিষয়ে আপনার বক্তব্য জানতে চাই। এটা একটা মুখরোচক বাক্য। জি, একেবারে সম্পূর্ণ উদ্দেশ্যমূলকভাবে বলা হয়। শিবিরের সকল কার্যক্রম প্রকাশ্যে আছে, গুপ্ত সংগঠন বলবেন কি জন্য? এখন যদি কেউ মনে করে যে গুপ্ত সংগঠন মানি সেই আওয়ামী ফ্যাসিস্ট আমলের বিয়ের অনুষ্ঠান থেকে গোপন বৈঠকের নামে আসামি ধরা হতো, মসজিদের ভিতরে গোপন বৈঠকের আসামি, বাপ বেটা বসে গল্প করে গোপন বৈঠক বলে আসামি ধরে নিয়ে যাওয়া হতো পুলিশ দিয়ে। তো সেই যুগ কি এখন আছে? এখন এগুলো জনগণ বিশ্বাস করে। তাহলে আমি আবার আসি। এই যে ছাত্র সংগঠনের মধ্যে বিবাদ তৈরি হওয়া, এটা পুরনো, এটা আসলে নতুন না। এবং এই বিবাদ আমরা যখন ছাত্র রাজনীতি করেছি একসময়, তখন আমরা দেখেছি বিবাদটা আছে। শুরুর দিকে জাসদের সঙ্গে আওয়ামী ছাত্রলীগের একটা বিরাট বিবাদ ছিল। তারপর যখন ছাত্র দল তৈরি হয়, ছাত্র দলের সঙ্গে আবার এক ধরনের বিবাদ তৈরি হয়। একসময় জাতীয় ছাত্র সমাজ নামে এরশাদ সাহেবের একটা দল ছিল, সেই দলের সাথে বিবাদ তৈরি হয়েছে আমরা দেখেছি। ছাত্র শিবিরের সাথেও বিবাদ ছিল। এবং এই বিবাদগুলি ভিন্ন ভিন্ন জায়গাতে ভিন্ন ভিন্নভাবে আমি বলবো যে কালমিনেটেড হয়। ধরেন রাজশাহী বিশ্ববিদ্যালয় একরকম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় একরকম, ঢাকা বিশ্ববিদ্যালয় একরকম, এবং এক দলের সাথে আরেক দলের যে মিত্রতা, সেইখানেও এটা অদল বদল হয়। কোথাও জাসদ আওয়ামী লীগের সাথে থাকে, কোথাও জাসদ বিএনপির সাথে থাকে, মানে এরকম ব্যাপার ছিল। তাই আমি ওই সময়ের ছাত্র রাজনীতির যে প্রেক্ষিত, সেইটা আমি বুঝি। কারণ আমি 92 সালের পর থেকে কোনো ধরনের রাজনৈতিক দলের সাথে আমার সরাসরি কোনো সংশ্লিষ্টতা নাই, এমনকি পরোক্ষ সংশ্লিষ্টতা না। আমি কোনোদিন কোথাও তাদের কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নেই নাই। কিন্তু আমি এখন যেটা বুঝি সেটা হচ্ছে যে যখন এই জুলাইয়ের আন্দোলন হয়েছে এবং আন্দোলন পরবর্তী যে ঘটনা প্রবাহ, সেই ঘটনা প্রবাহে ভবিষ্যৎ বাংলাদেশের রাজনৈতিক ক্ষমতার অধিকারী হওয়ার জন্য রাজনৈতিক দলগুলির মধ্যে একটা প্রতিদ্বন্দ্বিতা তৈরি হয়েছে এবং নতুনভাবে আরেকটি ফোর্সের অভ্যুদয় ঘটেছে, যেটি বৈষম্য বিরোধী ছাত্র সমাজ। ফলে এইখানে এক ধরনের যে এনভায়রনমেন্ট বা পরিবেশ, তার একটা বদল ঘটেছে। একটা বিপ্লবীদের একটি ছাত্রদের সমাজ আছে এবং পুরনো যারা রাজনৈতিক দল তাদের একটা ছাত্রদের সংগঠন আছে এবং একটি বৃহৎ ছাত্র সংগঠন, যেটা পেটের মধ্যে নাকি অনেকেই লুকিয়েছিল বলে এখন অভিযোগ করা হয়, সেটা হারিয়ে গেছে। তারা নাই, তাদের সভাপতি, সাধারণ সম্পাদক সব পলাতক। ক্ষমতার লড়াইয়ে এই ছাত্রদের সংগঠনও নিজেদেরকে যুক্ত করেছে এবং এই যুক্ত করার ফলে কিন্তু সংঘাতগুলি তৈরি হয়েছে। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে ছাত্রদের রাজনীতিতে ক্ষমতার লড়াইটা না থাকাই ভালো। তাদের যার যার ইউনিটে তাদের রাজনীতি করা উচিত, যদি তারা রাজনীতি করেন। বিশ্ববিদ্যালয়ে যারা রাজনীতি করবেন তারা সেই বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের ভালো মন্দ, ক্যান্টিনের খাবার, সংস্কৃতির জগতের বিষয়, বিতর্ক, বক্তৃতা, কিংবা ধরেন পরীক্ষার ফিজ, কিংবা শিক্ষা যে পদ্ধতি, সেইটা নিয়ে তারা কথা বলবেন। দে উইল ওনলি বি অ্যাক্টিভ উইথ দি ইস্যুজ অফ দেয়ার ওন ইনস্টিটিউশন। আমি এখনো মনে করি না, তখনও মনে করতাম না, আমি যখন ছাত্রদের একসাথে রাজনীতি করতাম, আমি তখনও মনে করতাম না যে কোনো দরকার আছে একজন ছাত্র নেতার
কোনো দলের লেজুর হয়ে তার মূল দলের জন্য হরতাল করা, মূল দল হরতাল করবে তার কর্মী দিয়ে। ঢাকা বিশ্ববিদ্যালয় সেজন্য বন্ধ থাকবে কেন? ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্লাস হবে, কারণ ছাত্রদের জন্য ক্লাস করা জরুরি, হরতাল করা জরুরি না। যেমন ধরেন কৃষক, হরতাল হলে কি কৃষক তার চাষ বন্ধ করে? তাহলে হরতাল হলে কৃষক কেন চাষ বন্ধ করে না? এবং কোনো দল কেন বলে না যে আজকে কোনো বীজ বপন করা যাবে না? কারণ এটা সার্ভাইভালের বিষয়। ঠিক একইভাবে বিশ্ববিদ্যালয়, স্কুল, কলেজে মানুষের বিদ্যার চাষ হয়, মানুষের মানসিকতার চাষ হয়, ভবিষ্যৎ প্রজন্মের নাগরিকদের চাষ হয়, যেখানে কৃষক হচ্ছে শিক্ষকরা। তাহলে সেইটা কেন বন্ধ থাকবে হরতালের দিন? এটা নিয়ে আমি অনেক প্রশ্ন করেছি। স্ট্রাইক হবে, লেখাপড়া বন্ধ থাকবে কেন? এইটা সংস্কার দরকার আছে। জি, তুষার ভাই, আমি আসবো আবার আপনার কাছে। আমি একটু আজাদ ভাইয়ের কাছে আসতে চাই, একটু রাজনীতির বিষয়ে একটু কথা বলতে চাই। আমরা অতীতের ঘটনা জানি যে একসময় বিএনপির সঙ্গে আপনাদের খুব চমৎকার একটি সম্পর্ক ছিল, 2 যুগ হবে সম্ভবত। আপনারা তখন বলতেন যে বিএনপি ইসলামী মূল্যবোধ সম্পন্ন একটি রাজনৈতিক দল। সেই জায়গা থেকে আমরা যদি বর্তমান সময়ের দিকে লক্ষ্য করি, দেখা যায় দুই দলের বিরুদ্ধে সমানেই রাজনৈতিক বক্তব্য দিচ্ছে। এই জায়গাটি আসলে কেন? এটি কি ক্ষমতার মেরুকরণ বা এই কারণেই কি আসলে? ইসলামী মূল্যবোধের যে কথাটা বলছেন, এটা যে জোট গঠন হয়েছিল 4 দলীয় জোট 2000 সালে, সেই জোটের কিন্তু এগ্রিমেন্ট যেটা হয় 4 নেতা, শীর্ষ নেতার স্বাক্ষরিত, সেখানে এই ইসলামী মূল্যবোধের ডিক্লারেশনটা আছে। এবং বিএনপি দল হিসেবে নিজেরও সেটা প্রকাশ করে। তো এই জায়গা থেকে আমাদের শুধু মিল তা না, আমাদের মিলটা ছিল ভিন্ন জায়গায়। ভিন্ন জায়গা হচ্ছে বাংলাদেশে 96 সালে আওয়ামী লীগ 221 বছর পরে ক্ষমতায় আসার পরে 5 বছরের যে শাসন ছিল, সেই শাসন ব্যবস্থার মধ্যে কিন্তু ইসলামের উপর আঘাতজনক অনেক কাজ, কর্মকাণ্ড আলেম সমাজ এটার প্রতিবাদ করেছে, তার সাথে আমরাও ছিলাম। বিরোধী দল দমনের জন্য অনেক কার্যক্রম করেছে। বলা যায় 96-এর ইলেকশনে বিএনপি জামাতের যে কেয়ারটেকার সরকার মুভমেন্টের যে দূরত্বটা হয়েছিল, এই সুবাদে কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় আসছে। তো সেই জায়গার উপলব্ধি থেকেই কিন্তু আবার এই আওয়ামী শাসন ব্যবস্থার বিরুদ্ধে আমরা এক কথাই বললো, সেটাও একটা দুঃশাসনের অনেকগুলো চিত্র আমাদের সামনে আছে। জুলুম, নিপীড়ন, অত্যাচার, অধিকার হরণের এই বিষয়গুলো আছে। তো এই জায়গাটাকে কিন্তু আমরা এক জায়গায় হয়েছি, সবাই মিলে আমাদেরকে আগে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে, সুশাসন কায়েম করতে হবে, এবং সেই সময়ের যে শাসন ব্যবস্থার মধ্যে যে অনিয়ম ছিল, দুর্নীতিও ছিল, ধারাবাহিকভাবে আসছে সেটা। তো এই বিষয়গুলো কতগুলো নীতিগত বিষয় আমরা ঐক্যবদ্ধ হয়েছিলাম, একসাথে আন্দোলন করেছিলাম। আবার সেই আন্দোলনের যে আমাদের চুক্তি হয়েছিল ঘোষণাপত্রের মধ্যে, একসাথে আন্দোলন, একসাথে আবার নির্বাচন, একসাথে সরকার গঠন, 3টি কথা একসাথে ছিল। এখানে শুধু ইসলামী মূল্যবোধের বিষয়টা না, এই 3টাই ছিল। সেভাবে কিন্তু আমরা জোট সরকারও অংশগ্রহণ করেছিলাম। 2 জন মন্ত্রী আমাদের 3টি মিনিস্ট্রি শাসনও করেছেন। তো এখন আজকের দিনটাতে আপনি যে প্রশ্নটা করছেন, এই বৈপরীত্যটা কোথায়, 2 রকম বক্তব্য কেন? আপনি যদি বিগত 15 বছর আন্দোলনও আমরা একসাথে ছিলাম। আবার ইসলামী আন্দোলন নিয়েও আপনারা কথা বলেছেন, বহুবার কথা বলেছেন। এটা ছিল ইসলামী আন্দোলনও, তাদেরও বক্তব্য ছিল আমাদের ব্যাপারে, আমাদেরও বক্তব্য। আমরা ডাইরেক্টলি বিএনপি, ইসলামী আন্দোলন বা কোনো ইসলামী দলের উপর আমরা এই ধরনের বক্তব্য, কখনো আক্রমণাত্মক বক্তব্য আমাদের ছিল না। রাজনৈতিকভাবে যদি কোনো বিষয়ে কারো ত্রুটি থাকে, আমরা দৃষ্টি ধরা পড়ে, দেশের স্বার্থে আমরা এটা জনগণের স্বার্থে বলেছি যে এই কাজটা সঠিক হয় নাই, সেই সমালোচনা আমরা সবসময় করেছি। তো এই পরিবর্তনের আগে তো আমরা এক ছিলাম, সবাই মিলে আমরা ফ্যাসিস্ট শক্তিকে তাড়িয়েছি। তাহলে আবার ফ্যাসিস্ট চলে যাওয়ার পরে আবার এই ঘটনাটা, মূল প্রশ্নটা তো এই জায়গায়। আসলে রাজনীতিতে তো প্রতিদ্বন্দ্বিতা থাকবেই। তুষার ভাই একটু আগে অবশ্যই প্রতিদ্বন্দ্বিতা থাকবে, কিন্তু প্রতিদ্বন্দ্বিতা, সুস্থ প্রতিদ্বন্দ্বিতা থাকতে হবে। আর এই দ্বিমত থাকা মানে কিন্তু আমরা একে অপরের শত্রু হয়ে যাওয়া না। আবারও কারোর সঙ্গে জোট হতে পারে, এটা হয়েছে, অতীতও হয়েছে। তো সেই জায়গাটাতে আমি বলতে চাই যে আজকের যে বিরোধটা তৈরি হয়েছে, এটা কারণটা কি?
বিরোধের সূচনা কোন জায়গা হয়েছে? আসলে যখন আমরা রাজনৈতিক ময়দানে প্রতিযোগিতায় নামতে গেলাম, তাহলে আমরা চাই নাই নীতিগতভাবে আবার ফেসিবাদী আমলের এই বিষয়গুলো আবার পুনরাবৃত্তি ঘটুক। সে সময়ে যে কাজগুলো হয়েছে, চাঁদাবাজি হয়েছে, দখলদারিত্ব হয়েছে, লুটপাট হয়েছে, দুর্নীতি হয়েছে, অনিয়ম হয়েছে, খুন খারাপি হয়েছে। এখন তারা তো নিজেরা এখন অবশ্য ওনাদের কোনো প্রতিনিধি নেই বক্তব্যের জন্য। আমি এটা বেশি মানে ব্যাপকভাবে এখানে বর্ণনা করতে চাই না, এগুলো আপনারাও জানেন। তো এগুলো তো অন্যায়। আমরা একটা ন্যায়ের পক্ষ অবস্থান নিয়েছি, এখন অন্যায়কে প্রতিবাদ করতে গেছি। আমি একটা বিএনপির কথা বলি নাই, কোথাও কিন্তু আমরা বলিনি যে বিএনপি করতেছে, বিএনপি করতে আমরা কোথাও নাম বলিনি, কিন্তু সেটি তো আমরা বলছি যে সমাজে যে আসলে কাদেরকে বলছেন। আপনারা বারবার একটা কথা বলছেন যে চাঁদাবাজদের আর ক্ষমতায় আনা হবে না। হ্যাঁ, এখন আওয়ামী লীগ তো এটা তো আপনিও বলবেন, জি, একটা বিবেকবান মানুষ তো বলবেন, জি, অতীতে যা ঘটেছে এটা আর হবে না। এই জন্য আমরা আন্দোলন করেছি, এটার জন্য আমরা কিন্তু জীবন দিয়েছি, আমাদের ছেলেরা রক্ত দিয়েছে। আমরা সেটা পুনরাবৃত্তি কখনো চাইব না। তো এই কথা বলে আপনি আপনার গায়ে টানেন নেন কেন? এখন ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাই না। সেদিন একজনটা সুন্দর গল্প করতেছিল, একটা মহল্লা আর তো কেউ নেই মাঠে, তো বিএনপি। আপনারা কিছু বললেন, বিএনপি তো সেটা তাদের গায়েই তো লাগবে। আমার কথা হলো প্রতিযোগিতা, সুস্থ প্রতিযোগিতা হতে হবে। প্রতিদ্বন্দ্বীর জায়গায় আওয়ামী লীগ নাই, জামাত বৃহত্তর আর একটা শক্তি, দুই শক্তির মধ্যে প্রতিযোগিতা হবে। এটা তো গণতন্ত্রের সৌন্দর্য। আপনার মত আপনি প্রকাশ করবেন, আমারটা আমি প্রকাশ করব। জনগণ যেটা পছন্দ করবে, গ্রহণ করবে, তাকেই জনগণ ক্ষমতায় বসাবে। তাইলে এখানে প্রতিহিংসা এবং এখানে দ্বিমতের জায়গাটাকে আমরা দ্বিমতটাকে প্রতিরোধের জায়গা, প্রতিবাদ হতে পারে। আমরা একে প্রতিরোধ এমনভাবে করতে যাচ্ছি যেটা নিয়মতান্ত্রিকের বাইরে চলে যাচ্ছে। হিংসা বিদ্বেষের রাজনীতি কোনোদিন তো সফল জাতিকে দিতে পারে নাই। আবার আমার একটা কৌতূহলী প্রশ্ন আছে, আজাদ ভাই, আপনারা কি ফেব্রুয়ারি মাসের ইলেকশনের জন্য যথেষ্ট প্রস্তুত এবং আপনারা মনে করেন যে ইলেকশনের পরিবেশ এখন সঞ্চালনা কি তুষার ভাই করতেছেন? না না, আমার খুবই জানার ইচ্ছা। কারণ এইটার উপর ভিত্তি করে অনেকেই প্রশ্ন করেন প্রাজ্ঞ মিডিয়া, না না, কিন্তু আপনার এটার উপর ভিত্তি করে আমি আসলে আমার পরের বক্তব্যটা দিব আর কি। আপনারা কি মনে করেন যে নির্বাচনের পরিবেশ হয়েছে এবং আপনারা ফেব্রুয়ারিতে নির্বাচন করতে প্রস্তুত? হ্যাঁ, আমরা প্রতিদিনই এই কথাটা বলে আসতেছি। আপনি জানেন যে আমরা একটা বড় সভা করছি সরোয়ার্দী উদ্যানে। 7 দফার কিন্তু অন্যতম প্রধান দফা হচ্ছে লেভেল প্লেইং ফিল্ড, খেলার মাঠের সমতা। লেভেল প্লেইং ফিল্ড কি আছে? সেটা তো নাই বলে আমরা জোর দাবি করতেছি। এটা করা ছাড়া সুষ্ঠু নির্বাচন হবে না। কি হলে লেভেল প্লেইং ফিল্ড হবে বলে মনে হয় আসলে আজাদ ভাই? আমার 1 নম্বর কথা হচ্ছে আইনের সংস্কার হইতে হবে, নির্বাচনী আইন। ইলেকশন কমিশন কতটুকু সক্ষম এই জায়গায়? তারা তো কোনো পরীক্ষা দেয়নি, পাস ফেল কেন বললো? অগ্নি পরীক্ষার মধ্যে আছে। এই জন্য আমরা কিন্তু একটা কথা বলেছি, আপনি স্থানীয় ইলেকশন কয়েক পর্বে হয়, একটা পর্ব করে দেখেন না আপনি কতটুকু সক্ষম। নাম্বার 3 হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী, ইফেক্টিভ কোনো রোল নাই। আপনি দেখেন না সচিবের উল্টা পাশে কোথায় যে আমরা দীর্ঘদিন একটা বিল্ডিং এ তালাবদ্ধ রইল, আবার স্বরাষ্ট্র উপদেষ্টা বলে যে নির্বাচনের জন্য আমরা প্রস্তুত। তো আপনি প্রস্তুত, আপনি একটা বিল্ডিং এই কথা আমি আগেও তুষার ভাই হয়তো আজকে জিজ্ঞেস করছেন। আমি নিয়মিত আপনাদের যারা প্রতিনিধি আসছেন আমি জিজ্ঞেস করছি, প্রত্যেকেই আপনি বলছেন যে এটা তুষার ভাইয়ের প্রশ্ন না। এটি আপনি যদি আমাদের শো দেখে থাকেন, আমি এই প্রশ্ন আপনাদের যারা দলীয় আছেন তাদের অন্যকে আমি জিজ্ঞেস করেছি। কিন্তু যেটি বিষয় যে স্থানীয় সরকার নির্বাচনের কথা আপনারা বলছেন, আবার একদিকে বলছেন যে লেভেল প্লেইং ফিল্ড নেই বা নিরাপত্তা পরিস্থিতি ভালো নেই নির্বাচন করা, তাহলে যে কোনো নির্বাচন করলে তো সেটি ঝুঁকিপূর্ণ না। যে কোনো নির্বাচন, আমি বলছি যে আপনি এক্সপেরিমেন্ট করেন না, আপনি জাতীয় নির্বাচন ডাইরেক্ট না গিয়ে একটা এক্সপেরিমেন্ট করেন। আপনি পারেন কিনা দেখেন, আপনার ল এনফোর্স রেডি কিনা দেখেন, আপনি ইলেকশনের জন্য সক্ষমতা যাচাই করা, আইন শৃঙ্খলা বাহিনী, এরপরে আপনার আইনের সংস্কার হয়নি, আইনের সংস্কার তো হইতে হবে। এবং আমরা বলছি যে গণহত্যার বিচার হইতে হবে, বিচার হয়নি, সংস্কার হয়নি, নির্বাচনের পরিবেশ তৈরি হয়নি, আইন শৃঙ্খলা বাহিনী ইফেক্টিভলি স্বাভাবিক আইন শৃঙ্খলা রক্ষা করতে পারছেন না। আবার ওরা কেউ বলেন যে স্বাভাবিক আইন শৃঙ্খলার নির্বাচনে আইন শৃঙ্খলার মধ্যে পার্থক্য আছে। সেটি মাননীয় উপদেষ্টা সুন্দর করে বলেছেন যে কোনো পার্থক্য নেই। এটা ঠিক না হলে এটা আপনি কীভাবে করবেন? এই জন্য আমরা ইলেকশন চাই, নির্বাচন আমরা যেতে চাই।
তবে আমরা নির্বাচনের টাইমলাইন ইম্পোজ করি নাই, আমরা এখানে ফ্লেক্সিবল। আমরা বলছি আপনি 3টি কাজ করেন, একটা হলো সংস্কারটা করেন, 2 নম্বর হলো আপনি গণহত্যার বিচার ভিজিবল করেন, 3 নম্বরে আমি বলেছি নির্বাচন পরিবেশ নিশ্চিত করেন। সুষ্ঠু নির্বাচন বলছেন, সেরা নির্বাচন দিবেন। সিভিল ইলেকশন কমিশনার বলছেন, চিফ অ্যাডভাইজার, দুজনের বক্তব্য কি? এবার একটু এটা কিভাবে করবেন? বস্তা পচা নির্বাচন দেখতে চান না, আমরা জেনাতনে সেই নির্বাচন আবার সেই পুরনো আমলের এবার একটু বলি 3টি নির্বাচন যে হয়েছে আমরা জানি না। আমরা তুষারের কাছে আসতে চাই। প্রথম বিষয় হচ্ছে যে নির্বাচনের পরিবেশ নাই, তার মানে নির্বাচনের পরিবেশ তৈরি করতে পারছেন নাকি নির্বাচন কমিশন, তা কিন্তু না। নির্বাচনের পরিবেশ তৈরি করতে না পারলে ব্যর্থতা হচ্ছে অন্তর্বর্তী সরকারের, তারা লেভেল প্লেইং ফিল্ড দিতে পারছেন না। তাহলে অন্তর্বর্তী সরকারের উপরে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করার জন্য চাপ সৃষ্টি না করে রাজনৈতিক দলের একটা অংশ কি করছে, তারা বিএনপিকে গালিগালাজ করছে, আওয়ামী লীগকে ফ্যাসিস্ট বলছে। মানে যে 2টা দলের সঙ্গে নির্বাচনে দাঁড়ালে তাদের হেরে যাওয়ার সম্ভাবনা একসময় ছিল বা আছে, তাদের উপরে তাদের রাগ। তাদের তো উচিত গিয়ে নির্বাচন, এই যে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা, এটার জন্য চাপ সৃষ্টি করা, চূড়ান্ত চাপ সৃষ্টি করা যে লেভেল প্লেইং ফিল্ড করো। তারপরে হচ্ছে আইনের সংস্কার হলে পরে নির্বাচন হবে, কিন্তু আইনের সংস্কার ছাড়াই আবার নির্বাচন কমিশন চাইলে পরে স্থানীয় সরকার নির্বাচন করে একটা পরীক্ষা দিয়ে দিবে। এই নির্বাচন কমিশন কেমনে পরীক্ষা দিবে? এটা তো নতুন নির্বাচন কমিশন, এটা তো পরীক্ষা দিতে পারার কথা না। যেমন এখন যারা সরকারের শাসন করছেন, এদেরকে সরকার শাসনের পরীক্ষা আছে? জীবনে কেউ এমপি ছিলেন? জীবনে কেউ রাজনীতি করেছেন? কোন রাজনৈতিক দলের একটা বক্তৃতা দিয়েছেন? এই যে সোহরাওয়ার্দী উদ্যানে নিয়ে দিলে 1 লাখ লোকের মধ্যে জামাতের আমির তো স্বাস্থ্যের কারণে মাথা ঘুরে পড়ে গিয়েছেন, এদের অধিকাংশ তো এমনি মাথা ঘুরে পড়ে যাবে এই লোক দেখলে। এদের এত লোকের সামনে দাঁড়ানোর অভিজ্ঞতা নাই, তো এদেরকে আমরা সরকার চালাতে দেই নাই, পরীক্ষা নিয়েছিলাম। শুধু নির্বাচন কমিশনে নির্বাচন করতে গেলে পরীক্ষা দিতে হবে। নির্বাচন কমিশনের কি কারণে নির্বাচন করতে গেলে পরীক্ষা দিতে হবে? তাহলে তদবির করে এজাজকে কেন, জনাব এজাজকে কেন প্রশাসক বানিয়েছে? আর যে লোক কোর্ট থেকে নির্বাচনের রায় নিয়ে এসেছে তাকে কেন মেয়রের পদে দেয় না? আবার চট্টগ্রামে কেন শাহাদাত সাহেবকে দিয়েছে? দেখেন, এই পুরাটা হচ্ছে কনভিনিয়েন্স। এজাজ সাহেবকে যে মেয়র জায়গায় প্রশাসক হিসেবে বসিয়ে দিয়েছে, এটা তো তদবিরে। এই নির্বাচনটাই করতো, এই নির্বাচনটা করে দেখাতো যে উত্তরে নির্বাচন হয়েছে, নির্বাচিত মেয়র। তারপর আরো মজার ব্যাপার দেখেন, এই যে তদবির করে যাকে মেয়র দিয়েছে, পুরা মাইলস্টোনের ঘটনায় তাকে ঢাকা শহরে কোথাও দেখা যায় নাই। তার এলাকাতে উত্তরের শহরে, উত্তর ঢাকায় এরকম একটা দুর্ঘটনা ঘটেছে। আপনি বলেন, আপনি তাকে দেখেছেন? আপনাদের কোনো টেলিভিশনে আপনাদের কোনো বাইট এসেছে তার কাছে আপনারা গিয়েছিলেন? কারণ ওই জনপ্রতিনিধি না হইলে ক্যামেরা বন্ধ তার কাছে যায় না। এটাই হচ্ছে নিয়ম। তদবির করে তো এই দেশটা চলতে পারে না বছরের পর বছর। নির্বাচন ইজ আ মাস্ট, নির্বাচন ইটসেলফ ইজ আ সংস্কার, এবং সেই সংস্কারটা হইতে হবে দ্রুত। এটা না হলে যতদিন যাবে এই লেভেল প্লেইং ফিল্ড তত নষ্ট হবে, আরো লেভেল হবে না। এটা পুরো জায়গায় জায়গায় খাবলা খাবলা করে বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন লোকেরা এটাকে তুলতে শুরু করবে। কোথাও আপনি দেখবেন ড্রেজিং এ ঢুকে হচ্ছে এই চাঁদাবাজরা, কোথাও দেখবেন বাসের ক্ষেত্রে চাঁদা নিচ্ছে, কোথাও দেখবেন বাজার থেকে চাঁদা তুলছে। যত দিন যাবে এই চাঁদাবাজি সংস্কৃতি বাড়তে থাকবে, এটা কমবে না। কারণ রাজনৈতিক দলের শাসন ছাড়া, যার সংগঠন আছে, এমন শাসন ছাড়া কোনোভাবেই শুধুমাত্র আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিংবা কোনো একটা সিস্টেম দিয়ে বা কোনো একটা বাহিনী দিয়ে এটা করা সম্ভব না। বাংলাদেশের 17 কোটি লোক, নিজের সংগঠনের ক্ষমতা ছাড়া এটা সম্ভব না। যে আমি তুষার ভাই শেষ পর্যায়ে একেবারে শেষ করব, কিন্তু শেষ করার আগে একটি প্রসঙ্গ আমি তুলতে চাই, সেটি একেবারে আমি সকালে বলে বিকেলে ভুলে সেরকম একটি বিষয় আমি তুলতে চাই। সোমবার সচিবালয় সংবাদ সম্মেলনে মৎস্য প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদ আক্তার বলেন, সৌদি আরবে 11,000 টন ইলিশ রপ্তানির অনুমোদন দেওয়া হয়েছে, আগামী অক্টোবরের মধ্যে এটি পাঠানো হবে। ইলিশের দাম বৃদ্ধির প্রসঙ্গে তিনি বলেন, সরবরাহ কম থাকার পাশাপাশি চাঁদাবাজি ও ডিজেলের দাম বেশি হওয়ার কারণে দেশে বর্তমানে ইলিশের দাম বেশি। ইলিশের দাম এখন সাধারণ মানুষের নাগালের মধ্যে নেই। ঢাকায় 1 কেজির কম ওজনের ইলিশ এখন 2,000 টাকার বেশি। আমি তার গত বছর 10ই আগস্টে একটি বক্তৃতা দিয়েছিলেন, আমি সেই বক্তৃতা একটু উল্লেখ করতে চাই। তিনি বলেছিলেন, দেশবাসী ইলিশ পাবে না আর বিদেশে ইলিশ রপ্তানি হবে, এটা হতে পারে না। আগে দেশকে গুরুত্ব দিতে হবে, এরপর রপ্তানি করা হবে। তিনি বলেছিলেন, বাজার সিন্ডিকেট ও চাঁদাবাজির কারণে নিত্যপণ্যের দাম বেড়ে যায়, এই সিন্ডিকেট ভাঙতে হবে। সিন্ডিকেট ভাঙা যায়নি গত তার বক্তব্যের পরে, এবং আসলে তিনি বলেছিলেন যে সকালে বলেছে, বিকালে ভুলে গিয়েছে। ওনাদের কাছে ভারত হচ্ছে বিদেশ আর সৌদি আরব হচ্ছে স্বদেশ। এই জন্য সৌদি আরবে যেটা যাচ্ছে এটা কোনো বিদেশ মনে হচ্ছে না। এটা হচ্ছে এই বক্তব্যের প্রেক্ষিতে এইটা একটা।
আর দ্বিতীয় হচ্ছে ইলিশের দাম 2500 টাকায় পৌঁছেছে, উনি নিজের মুখে বলেছেন যে এর মধ্যে চাঁদাবাজি আছে। তো এই চাঁদাবাজি বন্ধ করতে ওনাদেরকে কে নিষেধ করেছে? ওনাদের তো মূল লক্ষ্য হচ্ছে চাঁদাবাজি বন্ধ করা না, কোথায় কোথায় ফ্যাসিস্ট আছে খুঁজে বের করা, যার সাথে মনের মিল হয় না সেই ফ্যাসিস্ট। আপনি একটা জিনিস লক্ষ্য করেন, মাইলস্টোনের ঘটনার পরে সবাই মিলে মিটিং করলো, বাইরে হয়ে আগুন নিয়ে কোনো বক্তৃতা নাই, দুর্ঘটনা নিয়ে কোনো কথা নাই, বক্তৃতা দিচ্ছে আমরা সকলে একমত আছি ফ্যাসিস্ট ঠেকাবো। আমাকে ফ্যাসিস্ট আকাশ থেকে পড়েছিল মাইলস্টোন স্কুলের উপরে। আমাকে শেষ করতে হবে আজাদ ভাই, আপনি খুব সংক্ষেপে যদি এই প্রসঙ্গে একটু বলেন যে হ্যাঁ, এই প্রসঙ্গে বলার আগে একটা প্রসঙ্গ আনি, মানে একেবারে শেষ করতে হবে। জি শেষ করছি। নির্বাচিত সরকার একমাত্র সমাধান আমি এটা মনে করি না, আমি এটা দ্বিমত করি। কারণ হচ্ছে অতীতে নির্বাচিত সরকার ছিল, কারা ছিল? এই দলগুলোই তো ছিল, আবার যারা আসতে চাচ্ছে তারাই ছিল। গত 16 বছরে নির্বাচিত সরকার ছিল। সুতরাং নির্বাচিত সরকার এর আগে ছিল, 3টি নির্বাচন তো সুষ্ঠু বলে আমরা দাবি করি। সেই সরকারগুলোকে আমাদেরকে সুশাসন দিতে পেরেছে? সেই সময়কে আইন শৃঙ্খলা ভালো ছিল বলে আপনি মনে করতে পারেন? হ্যাঁ, আমরা নির্বাচিত হইলেও পারবেন না। আমরা বলছি যে আমরা পারবো কিনা এটা সময় বলে দেবে। ইলেকশন কমিশন তারা নিজেরা বলে আমাদের কোনো অভিজ্ঞতা নাই, একটা লোকও মাঠ লেভেলে কোনো দায়িত্ব পালন করে আসে। প্রসঙ্গে আসতেছি আজাদ ভাই, আমাকে শেষ করতে হবে। এই জন্য বলতে চাচ্ছি যে এই বিষয়গুলো তো সংস্কারের দাবিটা এই জন্যই। আপনি যদি সংস্কার তো রাজনৈতিক দলগুলো মিলেই করতেছে, এখানে অভিজ্ঞতা যাদের আছে তারাও আছে, রাজনৈতিক ময়দান যাদের জন্য সংস্কার, দেশের জন্য সবাই মিলে আমাকে এটা ঐক্যমতের সরকারই হচ্ছে। আপনি একটু যদি সংক্ষেপে 30 সেকেন্ডের মধ্যে একটু বলতে পারেন। ইলিশের দাম 2000 এর নিচে গত কয়েক বছর পর্যন্ত আমরা দেখি নাই। সুতরাং এটা হঠাৎ করে বাড়ছে তা না, তবে চাঁদাবাজির কারণে যে বাড়ছে এবং আপনার কি বলে ডিজেলের দাম ইত্যাদি এগুলো নিয়ে আসছে উনি। তো এই জায়গায় সরকারের দায়িত্ব আছে, আমি এটাই মনে করি। সরকারকে বাজার কন্ট্রোল করতে হবে, চাঁদাবাজি বন্ধ করতে, মধ্যস্থতাবাজি বন্ধ করতে হবে। এক বছরে তাহলে এখানে দাম সহনীয় পর্যায়ে আসবে। আর কোন দেশে ইম্পোর্ট করবেন, এক্সপোর্ট করবেন, আগে দেশের চাহিদা। উপদেষ্টা নিজেই বলেছিলেন সিন্ডিকেটের কারণে দাম করা যাচ্ছে না, কিন্তু নিজে সেই সিন্ডিকেট ভাঙা যায়নি। আজকে আমাকে এখানেই শেষ করতে হচ্ছে। আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ। দর্শক, আজ এখানেই শেষ করছি। আবার দেখা হবে রোববার রাত 12টায়। আপনারা সবাই সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, আর একুশের সঙ্গেই থাকুন।